বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা। নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা ও সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান ক্ষোভের মধ্যেই আন্দোলনের নতুন মোড় এসেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্ব নির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রেখেছিল সরকারি কর্মচারীরা। তারা নতুন করে আবার আলটিমেটাম দিয়েছে এবং তারা নতুন করে কর্মসূচির বিষয় খুব দ্রুতই সিদ্ধান্ত জানাবে। প্রেক্ষাপটে আগামীকাল শুক্রবার ২৬শে ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করবে সরকারি কর্মচারীরা। এরপর জানাবো হাদি হত্যাকাণ্ড ফয়সালের স্ত্রীসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের ৩৭ স্ত্রী শাহেদা পারভিন সামিয়াসহ ৩ জনকে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর ২ আসামিরা হলেন দাউদের শালক সামিয়ার ভাই ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা। এদিকে গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ। গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মধ্যরাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ইটখোলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দিন। জানাবো আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আর যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, বললেন তারেক রহমান। হে সার্বভৌমত্ব শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এমন পোস্ট করেছেন। এবং সর্বশেষ জানাবো ভারতের বড়দিনের খ্রিস্টানদের অনুষ্ঠানে বড়দিনের আগে খ্রিস্টানদের ভয় দেখাচ্ছে ভারতের উগ্র হিন্দুরা। একাধিক স্থানে হামলা। ভারত জুড়ে খ্রিস্টানরা যখন বড়দিনের উদযাপনের জন্য জড়ো হচ্ছে, ঠিক তখনই বিভিন্ন রাজ্যে খ্রিস্টানদের উপর হামলা করছে ভারতের উগ্র সন্ত্রাসীরা। বিভিন্ন জায়গায় জায়গায় তারা খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যেন ভারতের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। তারা প্রতিনিয়ত ভারতে মুসলিমদের উপর অত্যাচার করছে, মুসলিমদের পিটে হত্যা করছে, পাশাপাশি খ্রিস্টানদেরও তারা প্রতিনিয়ত অত্যাচার করছে। এমনকি বড়দিনের মতো এমন একটি সুন্দর অনুষ্ঠানে এই খ্রিস্টানরা যে দিনটিতে সান্টাক্লজের অনুষ্ঠানটি করে থাকে, সেদিনে তাদের উপর হামলা চালাচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীরা। এদের বিরুদ্ধে এখন সময় এসেছে সবাইকে, পুরো বিশ্বের মানুষ এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে ভারত ছাড়া করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা। নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা এবং সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান ক্ষোভ ও হতাশার মধ্যেই আন্দোলনের নতুন মোড় এসেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পুনঃনির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে একাধিকবার আলটিমেটাম দেওয়ার পরও
নতুন করে পে কমিশন এখনও নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ দাখিল না করায় ফের কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনগুলো। এর প্রেক্ষাপটে শুক্রবার ২৬শে ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করবে সরকারি কর্মচারীরা। জানা গেছে, নতুন বছরের শুরুতেই ধারাবাহিক কর্মসূচি আসতে পারে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে প্রতীক অনশন, সমাবেশ, মহাসমাবেশ, দৈনিক ১ থেকে ২ ঘণ্টা কর্মবিরতি, কর্মসূচির ধরন ও নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এর আগে বাংলাদেশে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি চাকরিজীবী বিধিমালা এবং আইনশৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচি দেওয়া হবে না। সংগঠনের আরেক নেতা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা ইচ্ছেমতো কর্মসূচি দিতে পারবেন না। চাকরি বিধিমালা সুশৃঙ্খলার মধ্যেই এইসব কর্মসূচি পালন করা হবে এবং বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না। আবার বলা হয়েছে, কেউ যদি এসব বিধিমালা না মানে তাহলে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হবে। সুতরাং এই ধরনের সমস্যার পরই এমন একটি সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। আসলে তারা কোন দিকে যাবে সে বিষয়টি এখনো বলা যাচ্ছে না। হাদি হত্যাকাণ্ড ফয়সালের স্ত্রীসহ ৩ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম, মাসুদ, রাহুল, দাউদের স্ত্রী শাহেদা পারভিন, সামিয়াসহ ৩ জনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর ২ আসামিরা হলেন দাউদের শালক সামিয়ার ভাই ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার মিম। গতকাল বুধবার ২ দফায় ৯ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তা রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আসামি সামিয়া এবং ওয়াহিদ এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত আসামি লিমার জবানবন্দি রেকর্ড করে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। ২৫শে ডিসেম্বর পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রোকনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছে। হাদিকে যারা হত্যা করেছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি যারা ঘটিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় শত্রু। বাংলাদেশে যখন কোনো নতুন নেতৃত্ব আসতে যায় তখনই তাদের উপর হামলা করা হয়। হামলা করার মাধ্যমে পুরো বাংলাদেশটাকে সিস্টেমেটিকভাবে তারা ধ্বংস করে দিতে চায়। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ। গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মধ্যরাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ইটখোলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ। নিহত ফরিদ সরকার ৪১ ওই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি জাসাসের গোসিঙ্গা ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। ফরিদের বাবা জামাল উদ্দিন বলেন, প্রায় ২০ বছর পর প্রবাসী থাকার পর ১ বছর আগে দেশে ফেরেন ফরিদ। তিনি গোসিঙ্গা ইউনিয়ন এবিএম ব্রিক্সের মাটি সরবরাহের কাজ করতেন। তিনি আরও বলেন, রাতে খাবারের শেষে বাড়ি থেকে বের হন ফরিদ। গভীর রাতে স্থানীয় ইউপি সদস্য সবুজের মাধ্যমে জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে অবশেষে আমরা বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই করে দেখতে পারি যে দুর্বৃত্তরা তাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে তারপর হত্যা করেছে। দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সরকারকে বলবো, দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে জন্য আইনের শাসন অনেক বেশি জরুরি। সরকার যদি আইনের শাসন না আনতে পারে তাহলে দেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা আরও বাড়তেই থাকবে। তাই সরকারকে বলবো, আপনি দয়া করে সব বিষয় নিয়ে নজর দিন এবং আমাদের দেশটাকে আরও ভালো অবস্থানে নেওয়ার জন্য কাজ করুন।
আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতা দান করেন আর যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, বললেন তারেক রহমান। যে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছে ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর 1:30 নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। পোস্টে তারেক রহমান বলেছেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছে ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। দীর্ঘ 17 বছর নির্বাসনে জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে দেশে ফিরেই নেতাকর্মীদেরকে নিয়ে তিনি আজ 300 ফিটের রাস্তায় সংবর্ধনা পেয়েছেন। নেতাকর্মীদের কাছ থেকে তারেক রহমানের এই সংবর্ধনা ছিল দীর্ঘ বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। তার মতো এতটা জনপ্রিয় নেতা বাংলাদেশে খুব কমই আছে, কারণ তার নেতৃত্বে বিএনপি প্রায় 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে বেরিয়েছে। কিন্তু বিএনপির নেতৃত্ববৃন্দরা কখনো হতাশ হয়নি। তারা জানত শেখ হাসিনার পতন সহজে হবে না। তারপরও তারা ধৈর্য ধরে শেখ হাসিনার বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম নিয়মিত চালিয়ে গেছে। যদিও বিএনপির পক্ষ থেকে প্রায় বলা হয়েছে ঈদের পরে আন্দোলন, রোজার পরে, পুজোর পরে ইত্যাদি ইত্যাদি, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের দলের কথা শুনে তারেক রহমানের নেতৃত্বকে মান্য করে সবসময় বিএনপির নেতাকর্মীরা কিন্তু স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রামের ভিতরে ছিল। সুতরাং এই ব্যাপারটির ভিত্তিতে বলা যায় তারেক রহমানের যে কর্তৃত্ব বা ক্রেডিট রয়েছে সে ব্যাপারটিতে তিনি 100% একজন যোগ্য ব্যক্তিত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারেন, তিনি হবেন আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি কাজ করতে হবে নেতাকর্মীদের, এমনভাবেই নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ লন্ডন থেকে ফিরে তিনি ঢাকায় নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়েছেন।